আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্সের পক্ষ থেকে পরিচালিত অনলাইন ক্লাসের আজকের এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান, তোমাদের ইংরেজি শিক্ষক। So, welcome everybody to our English class. Today we will be discussing a very important topic of our syllabus. The topic that we are going to discuss today is framing WS question, and it is listed on the ninth number of your questions. Okay, so let's go into the class. Okay, so what is the topic of our class today? The topic of our class is making WH questions. WH question তৈরি করা। তো এই প্রশ্নটা আমাদের থাকবে কোশ্চেন নম্বর 9। তো এখানে কি দেয়া থাকবে? এখানে 5টা সেন্টেন্স দেয়া থাকবে, এই 5টা স্টেটমেন্ট বা 5টা সেন্টেন্স দেয়া থাকবে। প্রত্যেকটা সেন্টেন্সের প্রথমে, শুরুতে বা শেষে এক বা একের অধিক ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে, এবং ওই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোকে ভিত্তি করে আমাদের ওই শব্দটাকে আমাদের কি করতে হবে? ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। যেমন মনে করো দেয়া থাকলো আই এম 10 years old। 10 years old-এর নিচে মনে করো দাগটা না থাকলো, তো এখানে আমি প্রশ্ন করব কি, হাউ ওল্ড আর ইউ? তো এই প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো নিয়ম আছে, অনেক কিছুই আছে। তো এই নিয়মগুলো আমরা আজকে শিখব। সো we have divided this class into three parts. Okay, and the part we will discuss the first part in this class. Okay, so the topic of today's class is making WH questions part 1. Okay, framing WH question. Okay, let's go into the class. Okay, before going to the class, we have to know about the WS words very fluently. Okay, so now I will show you the WS words one after one. Okay, then I will discuss their uses and their meanings. Okay, তো এখন WS কোশ্চেন শেখার পূর্বে তোমাদের যেটা শিখতে হবে সেটা হলো WS ওয়ার্ডগুলো। এই WS ওয়ার্ডগুলো প্রত্যেকটা WS ওয়ার্ডের অর্থ শেখা, এবং প্রত্যেকটা কোন WS ওয়ার্ডটা কোন প্রেক্ষিতে বসে এই প্রেক্ষিতটা আমাদের শিখতে হবে। ওকে, দেখো প্রথমত আমাদের আসতেছে হোয়াট শব্দের অর্থ কি। হোয়াট শব্দের অর্থ কি? হোয়াট মূলত ব্যবহার হয় যখন আন্ডারলাইনকৃত ওয়ার্ডটা কোনো অবজেক্ট বা বস্তু বোঝায়, তখন হবে আমাদের হোয়াট। এরপর আসতেছে আমাদের হু কি মিন করে? হু মানে হলো কে। তোমরা সবাই জানো হু শব্দের অর্থ হলো কে। যদি আন্ডারলাইনকৃত শব্দটা যদি আমাদের কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তখন আমরা তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? হ্যাঁ, ঠিক ধরেছো, হু ব্যবহার করব। নেক্সট আমাদের দেখো আছে হুইচ শব্দের অর্থ কোনটি। যেমন মনে করো আমাদের সামনে অনেকগুলো চয়েস আছে, এর ভিতরে যদি যে কোনো একটার কথা বোঝায় তাহলে সেখানে হবে হুইচ। যেমন জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, এখানে আমরা হতে পারে হুইচ ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। এখানে হোয়াট ইজ দ্য দিলেও হবে, তবে হুইচ দিলে ব্যাপারটা সবচেয়ে সুন্দর হয়। ওকে, নেক্সট দেখো হুজ শব্দের অর্থ কার। যদি কোনো কিছু মালিকানা বোঝায়, যেমন মাই ফাদার ইজ আ টিচার, এখানে যদি মায়ের নিচে দাগটা না থাকে তাহলে আমরা এটা কিভাবে WS কোশ্চেন করব? হুজ ফাদার ইজ আ টিচার। ওকে, নেক্সট দেখো, নেক্সট আমাদের আছে হোয়ার মানে কি? কোথায়। হোয়ার শব্দের অর্থ কোথায়। এই হোয়ার শব্দটা ব্যবহার হয় কখন? যখন আমাদের আন্ডারলাইন করা শব্দ বা শব্দগুলো যদি কোনো জায়গা নির্দেশ করে, কোনো জায়গা বোঝায়, তখন তার পরিবর্তে আমাদের হবে হোয়ার। যেমন আই লিভ ইন ভোলা,
আই লিভ ইন ভোলা, যদি ভোলার নিচে দাগটা না থাকে তাহলে আমাদের প্রশ্নটা হবে কি হোয়ার ডু ইউ লিভ ইন, হোয়ার ডু ইউ লিভ ইন। তার মানে যখন যে কোনো দাগটা না যে শব্দগুলো যদি জায়গা নির্দেশ করে তাহলে সেখানে আমরা নিয়ে আসবো ডব্লিউএস ওয়ার্ড হিসেবে নিয়ে আসবো কোনটা, হ্যাঁ হোয়ার নিয়ে আসবো। এরপর দেখো হোয়েন, হোয়েন শব্দের অর্থ কি কখন, হোয়েন শব্দের অর্থ কখন। যদি কোনো আন্ডারলাইন করা শব্দগুলো যখন আমাদের সময় নির্দেশ করবে তখন আমরা আনবো হোয়েন, তখন আমরা কি আনবো হোয়েন। যেমন মনে করো I came to Bola yesterday, I came to Bola yesterday, যেমন yesterday মানে গতকাল, এটা একটা সময় নির্দেশ করে। যদি এটার নিচে দাগটা না থাকে তাহলে আমরা কিভাবে করবো এটা, when do you come to Bola, when do you come to Bola, তার মানে সময় নির্দেশ করে, তাহলে ওখানে আমরা কি আনবো when। এরপর আস্তে আস্তে আমাদের হোয়াই, হোয়াই শব্দের অর্থ কি, হোয়াই শব্দের অর্থ কেন, হোয়াই শব্দের অর্থ কেন। হোয়াই শব্দটা আমরা কখন ব্যবহার করব, যখন কোনো কিছুর কারণ বোঝাবে, যখন কোনো কিছুর কারণ বোঝাবে তখন আমরা কি ব্যবহার করব, হোয়াই ব্যবহার করব। কি ব্যবহার করব, হোয়াই ব্যবহার করব। যেমন উই ইট টু লিভ, উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই। যেমন টু লিভ মানে কি বাঁচার জন্য, কেন খাই, বাঁচার জন্য খাই। হোয়াই ডু ইউ ইট, তাহলে এটা কি হবে হোয়াই ডু ইউ ইট। তো আমাদের সাধারণত তোমরা একটা জিনিস নোট করে রাখো, সবাই আশা করি যে খাতা কলম সব সামনে নিয়ে রাখছো। তো সবাই একটা জিনিস নোট করে রাখো যে যখনই তোমাদের হোয়াই জিনিসটা কখন হবে, যখন তোমাদের বাক্যের ভিতরে বিকজ থাকে, কি থাকে, বিকজ থাকে। বিকজের পরের অংশটুকু যদি তোমাদের আন্ডারলাইন করা থাকে তখন অবশ্যই হোয়াই হবে। আরেকটা ব্যাপার, যদি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব থাকে, টু প্লাস ভার্ব কি থাকে, টু প্লাস ভার্ব থাকে, ঠিক আছে। যেমন আই এম গোয়িং টু স্কুল টু স্টাডি, অ্যান্ড প্রথমত আছে টু স্কুল, এই টু স্কুল কিন্তু টু প্লাস ভার্ব না, টু স্কুল হলো টু প্লাস নাউন। কিন্তু পরবর্তী দেখো টু স্টাডি, টু স্টাডি মানে কি পড়াশোনা করতে। আই এম গোয়িং টু স্কুল টু স্টাডি, আমি স্কুলে যাই টু স্টাডি পড়াশোনা করতে। এখন টু স্টাডির নিচে যদি দাগটা না থাকে তাহলে হবে হোয়াই, হোয়াই ডু ইউ গো টু স্কুল, হোয়াই ডু ইউ গো টু স্কুল। এরপর আছে দেখো আমাদের হোম, হোম মানে কাকে, হোম মানে কাকে। এরপর দেখো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো যেটা আমাদের অনেকেরই ভুল হয় সেটা হলো হাউ। হাউ শব্দের অর্থ অনেক রকম হতে পারে, প্রধানত তিন রকম অর্থটা আমি তোমাদেরকে বলছি। প্রথমত হাউ শব্দ মানে কেমন, তুমি কেমন আছো, কারণ হাউ আর ইউ, হাউ আর ইউ। এরপর আসতে পারে আমাদের হাউ, হাউ শব্দের অর্থ হতে পারে কিভাবে, হাউ শব্দের অর্থ হতে পারে কিভাবে। যেমন আই গো টু স্কুল বাই রিক্সা, আই গো টু স্কুল বাই রিক্সা, এখানে যদি বাই রিক্সার নিচে দাগটা না থাকে তাহলে তুমি কিভাবে স্কুলে যাও, কিভাবে হবে এটা, হাউ ডু ইউ গো টু স্কুল, হাউ ডু ইউ গো টু স্কুল, হাউ ডু ইউ গো টু স্কুল। আচ্ছা, এরপরে হাউ দেওয়া হতে পারে যেমন কত বোঝাইতে পারে, হাউ দিয়ে বোঝাইতে পারে কত, ঠিক আছে, কত বয়স, হাউ ওল্ড আর ইউ, কত টাকা, হাউ মাচ মানি। অথবা হতে পারে তোমার হাউর সাথে অনেক কিছু ব্যবহার হতে পারে, যেমন হাউ লং মানে কত দূরে, হাউ ফার, হাউ লং মানে কত লম্বা, হাউ ফার কত দূরে। এরপর হতে পারে হাউ মাচ অথবা হাউ মেনি, এগুলো আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ। দেখো এখন যখনই আমাদের ডব্লিউএস কোশ্চেন ফ্রেম করতে হয় তখন আমরা অবশ্যই আমাদের একটা জিনিস জানা প্রয়োজন, যেটা হলো সেন্টেন্স প্যাটার্ন। সেন্টেন্স প্যাটার্ন তার মানে হলো সেন্টেন্সের গঠন, প্রত্যেকটা একটা সেন্টেন্সের স্বাভাবিকভাবে কীভাবে গঠিত হয়, একটা সেন্টেন্সের স্বাভাবিক গঠন নিয়মটা আমাদের অবশ্যই জানতে হবে। দেখো সেন্টেন্স প্যাটার্ন প্রথমত কী আসে, সাবজেক্ট, এটা হলো আমাদের একটা একেবারে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন। এর বিপরীতে অনেক রকম আছে, কিন্তু এটা হলো একেবারে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন। প্রথমে সাবজেক্ট আসে, তারপর ভার্ব আসে, তারপর অবজেক্ট আসে। আবার দেখো প্রথমে সাবজেক্ট আসে, তারপর ভার্ব আসে, তারপর অবজেক্ট আসে। তো আমরা একটা উদাহরণ দেখি, দেখো হি ইজ প্লেয়িং ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল। এখানে সাবজেক্ট হলো হি, ভার্ব হলো প্লেয়িং, অবজেক্ট হলো ফুটবল। সাবজেক্ট হলো হি, ভার্ব হলো ইজ প্লেয়িং, এই দুইটাই কিন্তু ভার্ব, ইজ প্লেয়িং এই দুইটাই ভার্ব। এখন বাক্যে যদি যখন দুটো ভার্ব থাকে, একটা ভার্ব হয় হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, আরেকটা ভার্ব হয় মেইন ভার্ব। এখন মেইন ভার্ব কোনটা, হেল্পিং ভার্ব কোনটা,
যেই বা ভার্বটার অর্থ আমরা প্রকাশ করি, মুখে প্রকাশ করি অথবা অর্থ প্রকাশিত হয়, অর্থ আছে, ওটা হলো আমাদের মেইন ভার্ব। আর যেই ভার্বটার অর্থ প্রকাশ হয় না সেটা হলো আমাদের হেল্পিং ভার্ব। দেখো এই জায়গায় দেখো ইজ প্লেয়িং এর ভিতর দেখো হি ইজ প্লেয়িং ফুটবল, তার মানে কি সে ফুটবল খেলতেছে, সে ফুটবল খেলতেছে। এখন সে ইংরেজি হলো হি, খেলতেছে ইংরেজি হলো প্লেয়িং, এবং ফুটবল ইংরেজি হলো ফুটবল। কিন্তু দেখো ইজের এখানে কোনো অর্থ নেই, ইজের কোনো অর্থ এখানে আছে নেই। সুতরাং যেহেতু ইজের কোনো অর্থ এখানে নেই, ইজ শব্দটা হলো আমাদের হেল্পিং ভার্ব, ইজ শব্দটা হলো আমাদের হেল্পিং ভার্ব। ওকে, তো আমরা কি শিখলাম এখন? সাবজেক্ট প্যাটার্ন, সেন্টেন্স প্যাটার্ন কি হয়? সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। কি হয়? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, এরপর অবজেক্ট। একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, সাবজেক্ট হওয়ার কোয়ালিটি কিন্তু সবার নেই। সাবজেক্ট মানে কর্তা, কর্তা হওয়ার কোয়ালিটি কিন্তু সবার নেই। কর্তা কি হতে পারে? অবশ্যই মনে রাখবা সবসময়, কর্তা হতে পারে একটি নাউন অথবা একটি প্রোনাউন। কর্তা কি হতে পারে? হতে পারে একটি নাউন অথবা একটি প্রোনাউন। হ্যাঁ, ওকে, লেটস কন্টিনিউ। আচ্ছা, এখন আমরা ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের প্রবেশ করি। তো ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি আন্ডারলাইনকৃত ওয়ার্ডের বিভিন্নতার উপর ভিত্তি করে। দেখো, যদি প্রথমত কোনো সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকে তখন আমরা কিভাবে ডব্লিউএস কোশ্চেন করব। এরপর আমরা আলোচনা করব অবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকলে কিভাবে আমরা ডব্লিউএস কোশ্চেন করব। এরপর আমরা আলোচনা করব ভার্বের নিচে আন্ডারলাইন করা থাকলে কিভাবে আমরা ডব্লিউএস কোশ্চেন ফ্রেম করব। ওকে, তো সাবজেক্ট বলতে কি বুঝো তোমরা? সাবজেক্ট মানে কি? কর্তা। এখন সাবজেক্ট কোথায় থাকে? সাবজেক্ট কোথায় থাকে? সাবজেক্ট কোথায় থাকে? সাবজেক্ট থাকে ভার্বের আগে। সাবজেক্ট কোথায় থাকে? ভার্বের আগে। কখনো এরকম তোমরা পড়ো না যে সাবজেক্ট থাকে প্রথমে। এটা করতে গেলে অনেক সময় অনেক ভুলভ্রান্তি ঘটে। তো সাবজেক্ট কোথায় থাকবে? ভার্বের আগে, ভার্বের আগে। যেমন হি ইজ প্লেয়িং ফুটবল, একটু আগে আমরা বলেছিলাম না, হি ইজ প্লেয়িং ফুটবল। এখানে ইজ প্লেয়িং মানে ভার্ব, তো ভার্বের আগে কি আছে? হি আছে। তো এই হিটা হবে কি আমাদের সাবজেক্ট। হ্যাঁ, ঠিক ধরেছো, হিটা হবে সাবজেক্ট। যদি সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকে তখন আমাদের স্ট্রাকচারটা হবে এরকম, মানে প্রথম যেহেতু আন্ডারলাইন করা থাকবে, প্রথমত যেই ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করা থাকবে ওই ওয়ার্ডটার বদলে, মানে ওই ওয়ার্ডটাকে রিপ্লেস করতে হবে, ওই ওয়ার্ডটাকে রিপ্লেস করতে হবে যে কোনো একটি ডব্লিউএস ওয়ার্ডে, মানে যেটি ওটার রিপ্লেসের জন্য উপযুক্ত একটি সুইটেবল একটি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে ওটাকে রিপ্লেস করতে হবে। তারপর বাকি অংশটা ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিতে হবে। তো দেখো, আমরা একটা দেখি, we have to replace the underlined word or words by suitable WS word without changing the sentence structure। তার মানে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ না করে আমরা ওই WS ওয়ার্ডগুলোকে, ওই আন্ডারলাইন শব্দগুলোকে WS ওয়ার্ড দিয়ে রিপ্লেস করব। ওকে, দেখো, ইফ আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ সাবজেক্ট, ঠিক আগের মতনই। দেখো এখানে পারসন, যদি ওই আন্ডারলাইন শব্দটা যদি পারসন হয় তাহলে হবে কি হু। তারপর যদি অবজেক্ট হয় তাহলে হবে কি হোয়াট। এরপর এই যদি থাকে দিস, দ্যাট, দোজ, তাহলে হবে কি হুইচ। এরপর পজিটিভ ওয়ার্ড থাকলে হবে হুজ। তোমরা এই পার্টটুক অবশ্যই নোট করে ফেলবে। এই পার্টটুক তোমরা এই ভিডিওটাকে একটু পজ করে তোমরা এগুলো নোট করে ফেলবে, ঠিক আছে? ওকে, দেখো এবার আমরা একটু এক্সারসাইজে করে যাই। দেখো এখানে একটা আছে রাজু কেম ইনটু দ্য রুম। এখানে ভার্ব হলো কেম, কেমের আগে কি আছে? রাজু। রাজু শব্দটা সাবজেক্ট। এখন রাজুর নিচে আন্ডারলাইন করা আছে। এখন রাজু বলো তো এটা কি বোঝায়? হ্যাঁ, রাজু একটা ব্যক্তি নির্দেশ করে। তাহলে এখানে আমাদের কি হবে? হু কেম ইনটু দ্য রুম, হু কেম ইনটু দ্য রুম, হু কেম ইনটু দ্য রুম। দেখো রাজুর পরিবর্তে রাজুকে উঠিয়ে দিয়েছি আমরা কি দিয়ে? হু দিয়ে রিপ্লেস করেছি। রাজুকে রিপ্লেস করেছি কি দিয়ে? হু দিয়ে রাজুকে রিপ্লেস করেছি। তাহলে রাজুর জায়গায় যদি আমরা হু বসাই দিই তাহলে কি হয়? হু কেম ইনটু দ্য রুম। এরপর একটা জিনিস সবসময় খেয়াল রাখবো যে শেষের প্রশ্নবোধক চিহ্নটা, শেষের প্রশ্নবোধক চিহ্ন না দিলে আমাদের পুরো সেন্টেন্স আমরা হয়তো 2 মার্কের ভিতরে 1 মার্ক আমাদের কাটা পড়তে পারে। আচ্ছা, এরপর দেখো আমরা আরেকটি উদাহরণে চলে যাই।
দ্য কার ইজ ভেরি বিউটিফুল, দ্য কার ইজ ভেরি বিউটিফুল। দেখো এখানে আন্ডারলাইন করা সেন্টেন্সটা কি, শব্দটা কি, দ্য কার। দ্য কার কি কোনো ব্যক্তির নাম? হ্যাঁ অবশ্যই কোনো ব্যক্তির নাম না, তো আর একটা হলো বস্তুর নাম। তো এখানে কি হবে আমাদের, হ্যাঁ এখানে হবে হোয়াট, হোয়াট ইজ ভেরি বিউটিফুল, হোয়াট ইজ ভেরি বিউটিফুল। এখানে আমরা দ্য কারকে রিপ্লেস করেছি কি দিয়ে, হোয়াট দিয়ে। তাহলে হোয়াট দিয়ে আমরা দ্য কারকে রিপ্লেস করার কারণে কি হয়েছে, দ্য হোয়াট ইজ ভেরি বিউটিফুল, এবং শেষে একটা কি প্রশ্নবোধক চিহ্ন। এরপর আরেকটা দেখো, দিস ইজ আ বিউটিফুল বার্ড, দিস ইজ আ বিউটিফুল বার্ড। এখানে দিস, দিস শব্দটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করেছি, হ্যাঁ হুইচ দিয়ে। তাহলে কি হবে, হুইচ ইজ এ বিউটিফুল বার্ড, হুইচ ইজ এ বিউটিফুল বার্ড। এরপর দেখো আরেকটা, তোমাদেরকে আরেকবার বলছিলাম, মাই ফ্রেন্ডস আর ওয়াকিং ইন দ্য রোড। এখানে মাই শব্দটা কি, মাই শব্দটা হলো একটা পজিটিভ মানে মালিকানামূলক শব্দ, মালিকানামূলক শব্দ। এই কারণে মাইয়ের পরিবর্তে ব্যবহার হয়েছে কি হুজ। মাইকে কে রিপ্লেস করেছে, হুজ। মাইকে হুজ দ্বারা রিপ্লেস করার কারণে কি হয়েছে, হুজ ফ্রেন্ডস আর ওয়াকিং ইন দ্য রোড, হুজ ফ্রেন্ডস আর ওয়াকিং ইন দ্য রোড। আচ্ছা, তো আশা করি আজকের যে নিয়মগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে এই নিয়মগুলো তোমরা খুব ভালোভাবে শিখবে, লিখে লিখে শিখবে, এবং অবশ্যই লিখে আমাকে মেসেঞ্জার অথবা ইমোতে পাঠাবে। তো তোমাদের জন্য আজকের এক্সারসাইজ দেওয়া হলো 6টা সেন্টেন্স এখানে দেয়া আছে। এই 6টা সেন্টেন্স তোমরা করে অবশ্যই খাতায় লিখে আমার ইমো গ্রুপে পোস্ট করে দেবে। ঠিক আছে, তো পারবে তো সবাই ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।